ওয়ালাইকুম, হ্যালো এভরিওয়ান। খুব 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 সরি আপনাদের সবার কাছে যে আমাদের ক্লাসটা একটু দেরি হয়ে গেল। আমাদের কিছু টেকনিক্যাল গোলযোগ প্লাস রাস্তায় হিউজ জ্যাম, এর কারণে আমার অ্যাকচুয়ালি পার্সোনালি আমার আসতে একটু দেরি হয়েছে। ওকে ওকে ফাইন, যেহেতু যতটুকু আমাদের দেরি হয়েছে তো আমাদের আজকে লাইভ ক্লাসটা ততটুকু এক্সটেন্ড করা হবে। এক্সটেন্ড করা মানে আমাদের লাইভ ক্লাসটা শেষ হওয়ার কথা ছিল 8টায়, এখন যেহেতু 7টা 20-এর দিকে অ্যারাউন্ড শুরু হচ্ছে, তো আমাদের লাইভ ক্লাসটা শেষ হবে 8টা 20-এ। আর এটার সেকেন্ড পোর্শন শুরু হবে 9টায়। সেকেন্ড পোর্শন কোনো লেট না, এক্স্যাক্টলি 9টায় শুরু হবে, 9টা থেকে 10টা। ওকে, আজকে আমরা যেহেতু খুবই আমাদের এসএসসি পরীক্ষা খুবই কাছে চলে আসছে, তাই না সবার? আমি আমার সহই বলতেছি, ঠিক আছে? ছাত্র শিক্ষক একসাথে আমার প্রিপারেশন যেহেতু নিচ্ছি এসএসসি পরীক্ষার জন্য, তো এসএসসি পরীক্ষা খুবই কাছাকাছি চলে এসছে আমাদের। তো এখনকার বা এই সময়ের জন্য একদম লাস্টের দিকে কিছু ফাইনাল প্রিপারেশন নিয়ে আমাদের কথাবার্তা। এই ফাইনাল প্রিপারেশন গুলোর মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। লাস্ট দিন মনে হয় রাইসা তোমাদের চলতরিতের উপর খুব ইম্পর্টেন্ট কিছু টপিক পড়িয়েছে, আমিও তোমাদের সাথে রাইসা ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছিলাম। আর এরপরে আমাদের বস্তুর উপর তাপের প্রভাবে পড়ে মনে হয় সেকেন্ড পোর্শনে কিছু ক্লাসগুলো রাইসা নিবে, আর খুবই দ্রুত, কারণ তোমরা দেখতেছো যেহেতু লাস্ট দিন ফিজিক্সের ক্লাস হচ্ছে, আজকেও ফিজিক্সের ক্লাস হলো, তো এসএসসি পরীক্ষার আগেই আগেই আমাদের ফিজিক্সের টপিকগুলো ইনশাল্লাহ সবগুলোই শেষ হয়ে যাবে বা কাভার হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। ওকে, এখনো যারা বা তোমার যেসব ফ্রেন্ডরা এখন কিছুক্ষণ ওয়েট করে একটু এদিক ওদিক করতেছে, ওদেরকে তুমি জানিয়ে দাও আজকের লাইভ ক্লাসটা এখন শুরু হয়ে গেছে। আর একটা কথা আমি সবসময় বলি, যে পড়ালেখার ক্ষেত্রে তুমি যত শেয়ার করবা, যত পড়ালেখাটা ছড়াই দিবা, তো এই জিনিসগুলো তোমার মধ্যে আরো তত বেশি খুব দ্রুত চলে আসবে তোমার ভিতরে। ওকে ওকে ফাইন, তো আজকে আজকে চ্যাপ্টারের নামটা দেখি আমরা। আজকে চ্যাপ্টারের নামটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এই চ্যাপ্টারটা নিয়ে, হ্যাঁ, বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে। যখন কোনো বস্তুর উপর তাপ কাজ করতেছে বা কোনো বস্তুকে যখন তুমি গরম করতেছো, তখন বস্তুর চেঞ্জ গুলা কিভাবে হবে, তো আজকে পুরো চ্যাপ্টার জুড়ে আমরা এই বিষয়টাই খেয়াল করব। ওকে ওকে ফাইন, এখন অনেকেই আমাদের সাথে এখন আছে, যেমন সিমরাট সরকার, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা দিনাজপুর থেকে আছে, আনন্দিতা, আজহারুল তামিম, নাইম, খলিলুর রহমান, আর মামুন, শাহরিয়ার, অনেকেই। আর সবাই একটা কাজ করতে পারো, যে তোমার কে কোত্থেকে লাইভ ক্লাসটা করতেছো নিচে কমেন্টে খুব সুন্দর করে লিখে দাও, যে কে কোত্থেকে আজকে আমাদের লাইভ ক্লাস গুলোর জন্য অংশগ্রহণ করছো। ওকে, অনেকেই আসতেছে আমাদের, যেমন ফাতেমা, সাইদ, শাহরিয়ার, নাসিম হ্যালো বললো, মামুন আল মামুন গাজীপুর থেকে আমাদের সাথে অংশগ্রহণ করলো, সাকিব হোসেন, সাকিব হোসেন বলতেছে ও নিউ স্টুডেন্ট, কোনো সমস্যা নাই, তুমি 10 মিনিট স্কুলে খুব সহজেই আমাদের সাথে কানেক্টেড হতে পারো আমাদের পেজটাতে লাইক দেওয়ার পরে। তুমি লাইভ ক্লাসগুলো খুব আপডেট গুলো তুমি জানতে পারবে। ওকে, যেমন আদিল বলতেছে যে একটু লিভিং, মানে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, অবশ্যই একটু দেরি হয়ে গেছে। আর যেমন ফারাবি খান কুমিল্লা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করলো, আর পটুয়াখালী থেকে বিল্লা, আর ফাতেমা বেগম সিলেট থেকে, অনেকেই বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করতেছে। আর যেহেতু ক্লাসটা আমরা একটু দেরি করে শুরু করলাম, আর কমেন্ট সেকশনে না, আমরা কমেন্ট সেকশনে অবশ্যই যাব। আর সবাই খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে তোমরা আমাদের লাইভ ক্লাসে এখন অংশগ্রহণ করো। ওকে, তো আজকের আমাদের টপিকটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। আমরা দেখব কোন একটা বস্তুতে তাপ দেওয়া হলে ওর কিভাবে চেঞ্জ হয়। আর তাপ দেওয়া হলে যেহেতু চেঞ্জ হচ্ছে, তাপ দেওয়া হলে বস্তু চেঞ্জ হচ্ছে, তো আগে তো তোমাকে তাপমাত্রা পরিমাপ করা লাগবে, যে তাপমাত্রা কিভাবে পরিমাপ করব বা ওর চেঞ্জ গুলা কিভাবে হচ্ছে। সেই ক্ষেত্রে আগে আমাদের একটু জানা লাগবে তাপ কি। তাপ হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা, যা আমাদেরকে ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায়। মানে তোমার হঠাৎ করে ঠান্ডা লাগতেছে, হাত ঘষতেছে আমরা, গরম লাগতেছে, এই যে অনুভূতিটা, এই ফিলিংসটা, সেটাই হচ্ছে কি তাপ। আর তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাপটা, যে কতটুকু ঠান্ডা লাগতেছে বা কতটুকু গরম লাগতেছে। দেখি না আপডেট দেয় 7 ডিগ্রি সেন্টিগ্রেড, 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার মনে হয় বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার হয়ে গেল, তাই না, 2 ডিগ্রির মতো। তো এই যে আপডেট গুলা বা তাপের যে ফলাফল গুলো, সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা কি বলতেছি, তাপমাত্রা। যে এটা অ্যাকচুয়ালি বুঝাচ্ছে কোন বস্তু একটার ক্ষেত্রে তাপের প্রবাহের দিকটা কোন দিকে হবে। যেমন উচ্চ তাপমাত্রা থেকে তাপের ফ্লো সবসময় কোথায় থাকে বলো, নিম্ন তাপমাত্রায়। ওকে, আমরা যেহেতু এগুলো নিয়ে কথা বলতেছি, তো তখন এখানে আমরা একটা কাজ করব, ফার্স্টেই এই চ্যাপ্টারের শুরুটা করব আমরা তাপের পরিমাপ দিয়ে। তো আমাদের এই চ্যাপ্টার গুলোকে যথারীতি আমরা কয়েকটা টপিকে ভাগ করে নিই। এখন ফার্স্টের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে টাইপ 1। ওকে, টাইপ 1 আমরা কি দেখবো বস্তুর উপর তাপের প্রভাবের ক্ষেত্রে, যে তাপমাত্রার স্কেল গুলো নিয়ে। তো
তাপমাত্রা স্কেল নিয়ে কথা বলবো। যেহেতু আমরা আগেই বললাম যে আমরা কি নিয়ে কথাবার্তা বলতেছি, যে তাপের পরিমাপ করব, তো তাপের পরিমাপের জন্য বিভিন্ন রকম স্কেলের খুবই প্রচলিত স্কেল আছে। সেই স্কেল গুলোর মধ্যে তাপমাত্রার বেশ কয়েকটা জনপ্রিয় স্কেল যা অলরেডি তোমরা পড়ে ফেলছো, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আর একটা জিনিস মনে রাখবা, যে কোনো তাপমাত্রার স্কেলের ক্ষেত্রে দুইটা পয়েন্ট থাকে, একটাকে আমরা বলবো থিটা আই, আরেকটাকে বলবো আমরা থিটা এস। থিটা আইটা হচ্ছে গলনাঙ্ক, আর আর থিটা এসটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ওকে, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এই যে ব্যাপারটা থাকবে, এখন আমাদের যদি এই ব্যাপারটাকে, যেমন অনেকেই আমাদের সাথে আসছে, যে আকাশ, সুমন, অনেকেই বলতেছে আসছে আমাদের সাথে। এখন এখন তাপমাত্রা স্কেল নিয়ে কথাবার্তা বলতেছি। আমরা বললাম একটা তাপমাত্রা স্কেলে সাধারণত দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক। আমরা জাস্ট একটু ভিডিওর স্বার্থে একই জিনিসই লিখবো, একটু বড় করে লিখতেছি। ওকে, যে সাধারণত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে থিটা আই আর একটা হচ্ছে কি বলো থিটা এস। তো এইটা সাধারণত হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক আর এইটা হচ্ছে গলনাঙ্ক। ওকে, এখন যে কোনো একটা স্কেলের ক্ষেত্রে এই দুইটা পয়েন্ট অলওয়েজ ফিক্স থাকবে, যে গলনাঙ্ক আর একটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আমরা এখানে কয়টা স্কেল নিয়ে কথা বলবো, তো আমার স্কেল গুলোর ক্ষেত্রে একটু সমান করে কয়েকটা যদি দাগ আঁকি, সি এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর এফ এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, কে এটা হচ্ছে কেলভিন স্কেল, আর এটা হচ্ছে রোমার স্কেল, আর এন এটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল। এখন এই যে দুইটা স্কেল ছিল, এগুলোর সাথে মনে হয় আমরা তেমন ভাবে পরিচিত না অনেকেই, যে র্যাঙ্কিন স্কেল, রোমার স্কেল আমাদের এখানে একটু মনে হয় ছোট বড় হয়ে গেছে। এই জিনিসগুলো একটু সমান করি আমরা। তো র্যাঙ্কিন স্কেল, রোমার স্কেল, আমি এই দুইটা স্কেলের শুধু নামটা একটু লিখে রাখি, এটা হচ্ছে রোমার আর এটা হচ্ছে র্যাঙ্কিন। এই দুইটা স্কেল একটু নতুন আসছে, কিন্তু এই দুইটা স্কেল পড়া লাগবে, অনেক স্কুলে দেখা যায় এসব নিয়ে কোশ্চেন আসে। এখন আমাকে একটা কথা বলো তো, এটার ক্ষেত্রে সাধারণত আমরা পানির ক্ষেত্রে পানির টেম্পারেচারটা কত সেটা থাকে আদর্শ বস্তু, পানির সাপেক্ষে বিবেচনা করি। তো পানির ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটা কত থাকে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্ফুটনাঙ্ক থাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইটের জন্য 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের জন্য 273 ডিগ্রি কেলভিন থাকে, তাই না, পানির গলনাঙ্কের ক্ষেত্রে। আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে থাকবে 373 কেলভিন। রোমারের ক্ষেত্রে থাকে 0 ডিগ্রি রোমার, আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে থাকে 80 ডিগ্রি রোমার। আর র্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে 492 ডিগ্রি র্যাঙ্কিন, আর এটা হচ্ছে 672 ডিগ্রি র্যাঙ্কিন। সরি, এখানে আমরা একটা জিনিস কিন্তু শিখে ফেললাম। জিনিসটা হচ্ছে প্রত্যেকটা স্কেলে পানির স্ফুটনাঙ্ক আর পানির গলনাঙ্ক কত। গলনাঙ্ক হচ্ছে 0 সেলসিয়াসে 100, ফারেনহাইটে যেমন 32, 212। র্যাঙ্কিন স্কেলে শিখলাম মনে হয় নতুন 492, আর একটা হচ্ছে 672 ডিগ্রি র্যাঙ্কিন। এখন এই বিভিন্ন স্কেল গুলোর মধ্যে আমরা মনে হয় সম্পর্কগুলো পড়ে ফেলছি। সম্পর্কগুলোর মধ্যে কি, আমি যদি মাঝখানে যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার আঁকি, ধরো আমি মাঝখানে যে কোনো একটা সমান্তরাল একটা লাইন আঁকলাম, এই সমান্তরাল লাইনটা, এই পয়েন্টটা বুঝাচ্ছে থিটা, যে কোনো একটা টেম্পারেচার। এটা বুঝাচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের জন্য সি, ফারেনহাইট স্কেলের জন্য এফ, কেলভিন স্কেলের জন্য কে, রোমারের জন্য আর, আর র্যাঙ্কিনের জন্য আর এন। মানে প্রত্যেকটা স্কেলের জন্য এই জিনিসগুলার একটা আইডেন্টিক্যাল টেম্পারেচার। আইডেন্টিক্যাল সেলসিয়াস মানে যে কোনো সেলসিয়াস হতে পারে, 4, 5, 6, 7, 8, 9, যে কোনো সেলসিয়াস হতে পারে। ফারেনহাইট, কেলভিন, রোমার, র্যাঙ্কিন। এখন আমার মনে হয় বইয়ে এদের কিছু রেশিও বা কিছু অনুপাত দেখলাম আমরা, তাই তো? তো এই অনুপাতগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা হচ্ছে এদের কিছু সম্পর্ক, এটা কিভাবে আসে সেটা দেখে নিই আমরা। সম্পর্কটা কিছুই না, শুধুমাত্র ওদের অনুপাতগুলাই হচ্ছে সম্পর্কটা। তো সম্পর্কের ক্ষেত্রে তুমি যদি বলতে পারো, এখন অনেকেই সম্পর্কটা বলে ফেলছে, যেমন হারুন বলতেছে, আর অনেকেই যেমন র্যাঙ্কিন স্কেল কি এই কথাটা বললো। র্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে এটা একটা স্কেল আর কি, হ্যাঁ। স্কেলের ক্ষেত্রে হচ্ছে এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, র্যাঙ্কিন স্কেলটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বয়লারের ক্ষেত্রে ইউজ করা হয়,
র্যাঙ্কিন স্কেল মানে রোমার স্কেলটা। তো এটা তাপমাত্রা পরিমাপের, কারণ এক একটা পদ্ধতিতে এক একটা স্কেল, এক একটা অ্যাপ্লিকেশন এক এক রকম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ওদের যেসব তুলনাগুলো বা রেশিও গুলো সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। রেশিও কনস্ট্যান্ট থাকা মানে আমি যদি বলি এখানে, এখানে যদি আমি নিচের লাইনটা একটু উপরে লিখতেছি, এখানে যদি বলি থিটা মাইনাস থিটা আই আর থিটা এস মাইনাস থিটা আই, ও রেশিওটা বের করতে চাই, আমরা এর রেশিওটা বের করব। এই রেশিওটা যদি বের করি, সেন্টিগ্রেডের ক্ষেত্রে দেখো তুমি কি হয়, থিটা মাইনাস থিটা আই এর ভ্যালুটা কত হয়, সি মাইনাস 0, আর পুরা থিটা এস মাইনাস থিটা আই এর এই পার্থক্যটা কত থাকে, 100 মাইনাস 0। সিমিলারলি ফারেনহাইটের জন্য এফ মাইনাস 32, 212 মাইনাস 32, দেখো ফারেনহাইট স্কেলের জন্য। কেলভিনের জন্য কি আসে ব্যাপারটা, কে মাইনাস 273, দেখো এই পদটা, এই পোর্শনটা কতটুকু আসে, শুধু এই পোর্শনটা, কে মাইনাস 273, আর নিচে হবে 373 মাইনাস 273। আর রোমারের জন্য কি আসে, আর মাইনাস 0, 80 মাইনাস 0। সবার লাস্টে র্যাঙ্কিন স্কেলের জন্য আমরা কি লিখতে পারি, আর মাইনাস 492, 672 মাইনাস 492। এখানে দেখো খুব ইজিলি আমরা কয়টা স্কেলের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম, 1 2 3 4 5, পাঁচটা স্কেলের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এখন দেখো নিচে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 100 থাকে, 180 থাকে, 100, জাস্ট 80, 672। এখন আমরা যদি প্রত্যেকটার হরকে, নিচের অংশটাকে 20 দ্বারা ভাগ করি, তখন আলটিমেট যে লাইনটা সেটা পাই, লাইনটা হয় c/5 f মাইনাস 32/9। এখন নিচের চিত্রটা মনে হয় আমাদের এখন আপাতত তেমন লাগতেছে না, এটা একটু মুছে দিলাম। তো দেখো আমরা যদি 20 দিয়ে ভাগ দিই, তখন আমরা কি পাই, c/5 f মাইনাস 32/9 k মাইনাস 273/5 r/4 rn মাইনাস 492/9। অ্যাকচুয়ালি এইটাই ছিল আমাদের কয়টা সূত্রের মধ্যে সম্পর্ক, এইটা ছিল আমাদের 5টা স্কেলের মধ্যে সম্পর্ক। ওকে, তো হ্যাঁ, যেমন একজন ভবঘুরে বললো, নাম নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়, অথবা গড়নাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক বলা হয়, একই জিনিস। এখানে এখন দেখো, এখানে আমরা অ্যাকচুয়ালি কয়টা স্কেলের মধ্যে সম্পর্ক দেখলাম, আমরা এখানে 5টা স্কেলের মধ্যে সম্পর্ক দেখলাম। ওকে, তো এখান থেকে দেখো, এখানে তুমি খুব ইজিলি একটা কাজ করতে পারো, যে একটা যে কোনো একটা টেম্পারেচারকে অন্য একটা টেম্পারেচারে কনভার্ট করতে পারি, তাই না? এখন আমি যদি তোমাকে বলি, কোনো কারণে বলি যে 0°C বা 50°C-কে তুমি ফারেনহাইট স্কেলে কনভার্ট করো, তাহলে দেখো সি এর সাথে তোমার এফ এর সম্পর্ক। আমি বললাম তোমাকে 40°C-কে তুমি রোমান স্কেলে কনভার্ট করো, তখন সি এর সাথে আর এর সম্পর্ক। ওকে, ওকে ফাইন। এখন তুমি একটু আসো, যে আমরা যেহেতু ফর্মুলাটা পড়ে ফেললাম, আমরা ওর ছোটখাটো কিছু অ্যাপ্লিকেশন দেখবো। ওকে, আমরা যদি ওর অ্যাপ্লিকেশন গুলো দেখতে চাই, তখন কি পাবো? তো এই ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো, আমরা ছোট্ট একটা এক্সাম্পল করে ফেলবো। আমি যদি বলি 40°C টেম্পারেচার, ফারেনহাইট স্কেলে কত, স্কেলে কত? ধর আমি সাপোজ তোমাকে এটা বললাম 40°C টেম্পারেচারটা ফারেনহাইট স্কেলে কত। এখন একটা কাজ করো তো, নিচের কমেন্টে তুমি খুব সুন্দর করে লিখে দাও যে এর অ্যান্সারটা কত হবে। ওকে, তো আমি কমেন্ট দেখতেছি। ওকে, নিচের কমেন্টের ক্ষেত্রে হ্যাঁ অনেকেই লিখতেছে, যেমন এখন সাজিদুর রহমান বলতেছে ও রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে আছে। এরপর একজন ভবঘুরে 104° বললো, আলভারো মোরাতা সে 104° বলতেছে। আর ফাতিমা বেগম বললো 104°। আর একজন ভবঘুরে ও একটু কারেকশন করে বললো 104° ফারেনহাইট। ওকে, আমরা জাস্ট একটু দেখি, দেখো কোন স্কেলের মধ্যে সম্পর্ক এখন বলছে।
সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের f-32/9। এখন দেখো আমি একটু পাশে লিখতেছি। এটার ক্ষেত্রে সি এর ভ্যালু হচ্ছে 40/5, আর এই ক্ষেত্রে ব্যাপার কি হবে, f-32/9। এখন এই অ্যান্সারটাই হবে 104 ডিগ্রি ফারেনহাইট। দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ। যে অনেকেই, যেমন রাদিয়া, অনন্দিতা, এখন একটা জান্নাতুল নুহা, ভিনাস, এরপর সানি আমাদের সাথে চিটাগাং থেকে এই মাত্র জয়েন করলো, আর আনামুল হক ও বললো 104 ডিগ্রি। দ্যাটস ইট। এটার অ্যান্সারটা হবে 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে ওকে ফাইন। এটা খুবই ছোট আর খুবই ইজি একটা অ্যাপ্লিকেশন ছিল। এখন যদি এটা সামনে যদি এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এন্ড কমন একটা কোশ্চেন, যে মাঝে মাঝেই প্রায় আসে, কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলে টেম্পারেচার সমান। এটা মোটামুটি সবাই পারে, -40 ডিগ্রি ফারেনহাইট। এটা জানি, এটা একটু হোমওয়ার্ক থাকবে, বাসায় কাজ করে দেখবেন এটাতে। হ্যাঁ, এখন আসো আরেকটা ছোট্ট একটা কোশ্চেন। আমি বললাম কোন টেম্পারেচারে, টেম্প মানে বুঝতেছো তো, তাপমাত্রার কথা বলতেছি, কোন টেম্পে, টেম্প মানে এখানে আমার টেম্পারেচার বোঝাচ্ছে, টেম্পে সেলসিয়াস সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি হবে। পার্থক্য 10 ডিগ্রি হবে। এখানে দেখো আমি একটা টেম্পারেচার বের করতে বলছি, একটা পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচারে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে টেম্পারেচারের পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য কত ডিগ্রি হবে, 10 ডিগ্রি হবে। এখন এটার অ্যান্সারটা কি হবে এটা নিয়ে একটু আলোচনা করার আগে আগে ফার্স্টেই বলি, তোমার ফার্স্টেই যখন একটা টেম্পারেচারে কনভার্সন থাকবে, তোমার ফার্স্টে যে জিনিসটা দিকে খেয়াল করবা, কোন কোন স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলছে। এখন যে স্কেল গুলোর মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলছে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট, এই দুইটার ক্ষেত্রে। তো ফার্স্টেই ব্যাপারটা হচ্ছে, আগে দেখে নিই আমাদের কি দেয়া আছে। আমরা ধরি, অথবা ধরি লিখবা, সেলসিয়াস স্কেলে টেম্পারেচার যদি এক্স হয়, ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা কত হবে, নিচে কমেন্টে দেখো তো। আমি ধরলাম সেলসিয়াসটা হচ্ছে এক্স, দেন ফারেনহাইটটা কত হবে, নিচে কমেন্টে একটু লেখো। এখানে সৌরভ বলল সে মাদারীপুর থেকে, আমাদের নতুন ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমাদের নতুন স্টুডেন্ট, সে 10 মিনিট স্কুলে। তোমাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে, হ্যাঁ নিচে কমেন্ট একটু লেখো তো, এটা সি যদি এক্স হয়, এফটা কত হবে। একজন ভবঘুরে ও ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আলভারো মোরাতা আর ফাতেমা বেগম। ফাতিমা, ও অনেকে একটা কথা বলতেছে, যেমন ফাতিমা একটু ভুলের একটা জিনিস ছিল, যে এফ এর মান অনেকেই বলতেছে 10 ডিগ্রি এক্স প্লাস 10, কিন্তু নিচে অনেকেই যে কমেন্টটা লিখেছে, যেমন সানজিদা আর হচ্ছে মোহাম্মদ নূর, ও শুধু প্লাস এক্স লিখছে। আর এখানে একটা জিনিস হচ্ছে, আব্দুল্লাহ নোমান বনশ্রী থেকে আমাদের সাথে এইমাত্র যোগ দিল। ছোট একটা কথা দেখো, আমি যদি শুধু +10 বলি, আমরা কি জানি, আমরা বললাম পার্থক্য 10 ডিগ্রি। যদি কোশ্চেনে বলা থাকতো 10 ডিগ্রি বেশি, তখন আমরা +10 দিতাম। আর যদি কোশ্চেনে বলা থাকতো 10 ডিগ্রি কম, তখন আমরা -10 দিতাম। কিন্তু যেহেতু কোনো কিছু শিওর করে বলে নাই, বলছে যে বেশি নাকি কম, এই জন্য আমরা কি কাজ করব, এই জন্য আমরা প্লাস আর নিচে মাইনাস, প্লাস মাইনাস দিব। কেন প্লাস মাইনাস দিব, 10 বেশি হইতে পারে, 10 কমও হতে পারে, তাই তো। এখন এক্ষেত্রে খেয়াল করো তো, এখন আমরা জানি, উই নো, আমরা কি জানি দেখো, c/5 ইজ ইকুয়াল টু লেখা যায় f-32/9। এখন তুমি জাস্ট মানটা বসাও, x/5, আর এখানে হবে x ± 10 -32/9, এটা লেখা যায়, তাই তো। এটা এখানে লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব, যে একবার পজিটিভ নিয়ে কাজ করব আর একবার নেগেটিভ নিয়ে কাজ করব। তো এখানে পাশে লিখবা পজিটিভ নিয়ে, আগে পজিটিভ নিয়ে কাজ করবেন, করলে কি হয়, x/5 x + 10 -32/9। এখান থেকে নিচে যে x এর ভ্যালুটা বের হবে, সেটা কমেন্টে তোমরা লিখে দাও, যেখানে x এর ভ্যালুটা কত বের হবে। যদি শুধু ধনাত্মক মান নিয়ে কাজ করি, তখন x এর ভ্যালুটা কত বের হবে।
হুম, সাজিদুর রহমান +-10 বললো। উম যেমন নাইম জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ, নিচে তাড়াতাড়ি কমেন্টটা লেখেন আপনি, হ্যাঁ, যে এখানে এক্স এর ভ্যালুটা কত হবে। যে অনেকে লিখতেছে আহ হ্যাঁ, আলভেরো ও লিখলো যে প্লাসের ক্ষেত্রে 27.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি এই কমেন্টটার ক্ষেত্রে এখানে দেখো এক্স এর একটা মান আসবে, আমরা জানি না কি মান আসবে। তোমার মানটা কমেন্টে লিখতে থাকো, অনেকেই লিখতেছে কমেন্টে। আর হুম, এখন এক্স এর একটা মান আসলো, এক্স এর যে মানটা আসবে সেই মানটা কিসের জন্য পাইছি আমরা বলতো? পজিটিভের জন্য পাইছি না? তো কাকে আমরা ধরে নিছিলাম এক্স এর ভ্যালুটা? সি কে। তো সি এর মানটা কার হবে? এক্স এর মানের সমান। আর এফ এর ক্ষেত্রে কি হবে? এফ +-এক্স বলতেছিলাম, তাই তো? হ্যাঁ, অনেকে 27 বলতেছো। তো এটার ক্ষেত্রে দেখেন, খেয়াল করেন, অনেকে 27.5 বলতেছে। ওকে ফাইন, এই ভ্যালুটা আসবে 27.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা বলতো এটা প্লাসের জন্য নিছি, তখন এই জন্য কি হবে? সেন্টিগ্রেডটা 27.5 +10 লিখবো। কেন? আমরা কি ধরে নিছিলাম মনে আছে? লেট সিটাকে এক্স, তখন এফটা কি লিখছিলাম? এক্স +-10। কিন্তু এটা তো প্লাসের জন্য, তাহলে এটা কত হবে? 27.5 +10 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এটা ছিল আমাদের অঙ্কের একটা অংশ। এখন অঙ্কের বাকি অংশটা কি হবে? অঙ্কের বাকি অংশটার ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই তখন কি হয়? সুশান বললো কথাটা যে প্লাস মাইনাসটা বুঝলাম না কেন। আমরা বললাম পার্থক্য 10 বেশি হইতে পারে, 10 কমও হতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাসটা ইউজ করছি। ওকে, এখানে অনেকে বলতেছে যে এই টেম্পারেচারটা হবে মাইনাস, অনেকে কমেন্টে লিখতেছে এই টেম্পারেচারটা হবে 27 -27.6। এখন এটা এটা একটু দেখে নিও যে 27.5 নাকি -27.5। ওকে, এখানে তুমি একটা ছোট্ট একটা ব্যাপার খেয়াল করো। যদি আমরা এখানে আসি, এটা তো অঙ্কের প্রথম পোর্শনটা গেল। এখন আমরা কোন অংশটা নিয়ে কাজ করব? নেগেটিভ নিয়ে। যদি নেগেটিভ নিয়ে কাজ করি, c/5, সরি, এখানে নেগেটিভ নিয়ে কাজ করলে এখানে শুধু আমরা মাইনাসটা ইউজ করব। x/5, x -10 -32/9। এখান থেকে আমরা কার মানটা বের করব? এক্স এর মানটা বের করব। এখন তুমি দেখো তো, এই এক্স এর মানটা হবে সি এর মানটা, আর এইটা এক্স প্লাসের জন্য পেলাম নাকি মাইনাসের জন্য পেলাম? এটা মাইনাসের জন্য। তো এই ক্ষেত্রে কি লিখবো? -10। নিচের কমেন্টে নেগেটিভের ক্ষেত্রে সি আর এফ এর ভ্যালুটা একটু লিখে দেখাও নেগেটিভের জন্য। ওকে, নেগেটিভের জন্য যদি বলি, হ্যাঁ, অনেকে এখানে আমাদের একটা কথা বলতেছে যে আহ এটা নেগেটিভটা আসবে, অ্যাকচুয়ালি এটা নেগেটিভটা আসবে। ওকে, মাইনাস। ওকে, ওকে ফাইন। এখন এখানে কিন্তু এক্স এর মানটা আর এক্স এর মানটা এখানে বসাই দিবা। তাহলে দেখো তো, যদি পার্থক্য বলে, আমাদের অঙ্কের কয়টা পোর্শন থাকে? দুইটা পোর্শন। একটা পোর্শনে প্লাস ধরে অঙ্কটা করা লাগবে, আরেকটা পোর্শনে মাইনাস ধরে অঙ্কটা করা লাগবে। ওকে, এইটা ছিল বলতে গেলে আমাদের বিভিন্ন তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে কথাবার্তা। ওকে, ওকে ফাইন। হ্যাঁ, অনেকে নিচে কমেন্ট দিচ্ছে, যেমন একজন ভব ঘুরে দিল -42, আর আজহারুল তামিম -42। সবাই এখানে এক্স এর মানটা আসবে -42 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইটা আসে কত দেখেন তো? -52 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর এক্স এর মানটা আসতেছে -42। ওকে, সুমাইয়া, তাবাসসুম, সাফিল, সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই অঙ্কে আমাদের একটু সাহায্য করার জন্য। ঠিক আছে, আপনি একজনকে সাহায্য করছেন না, আপনি অনেক জনকে সাহায্য করছেন কিন্তু, তাই তো? এখানে দেখেন, এই ছিল আমাদের প্রথম পোর্শন নিয়ে টাইপ 1, যে বিভিন্ন তাপমাত্রার স্কেল নিয়ে কথাবার্তা বলা। ওকে, ওকে ফাইন। তো এখন আমরা এই পোর্শন নিয়ে দ্বিতীয় পার্টটাতে আসবো। এটা ছিল বিভিন্ন তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে কথাবার্তা আমাদের। এখন আমরা দেখব বিভিন্ন তাপমাত্রা স্কেল তো গেল, হ্যাঁ, এখন আমরা দেখব
একটা কথা বলো তো, একটা কোশ্চেন অ্যান্সার, যে আমি যদি বলি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের পার্থক্য আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এই দুইটা কি একই জিনিস? না। 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা আমি যদি তোমাকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে বলি, মানে বুঝায় শুধু একটা টেম্পারেচারকে কনভার্ট করতেছো। কিন্তু আমি যদি বলি 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পার্থক্যটা ফারেনহাইট স্কেলে কত, তখন কিন্তু একটা টেম্পারেচার বুঝায় না, তখন কি বুঝাচ্ছে, যে একটা টেম্পারেচারের পার্থক্যটা অন্য একটা স্কেলে কত। তো আমাদের টাইপ 2 তে এখন আমরা কি দেখবো, টেম্পারেচার স্কেলের পার্থক্যটা তাপমাত্রা স্কেলের তাপমাত্রার, অ্যাকচুয়ালি তাপমাত্রা স্কেল না, আমরা এখানে দেখবো তাপমাত্রার পার্থক্য। ওকে, মানে তাপমাত্রার পার্থক্যগুলো বিভিন্ন স্কেলে কিভাবে কনভার্ট হবে, তাপমাত্রার পার্থক্যগুলো দেখবো আমরা। ঠিক আছে, একটু মনে ব্লার হয়ে যাচ্ছিল, তাপমাত্রার পার্থক্য দেখবো। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যদি বলি তাপমাত্রার পার্থক্যগুলো বিভিন্ন স্কেলে কত, এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা যেটা আসবে, ফর্মুলাটা আসবে ডেল সি বাই 5, ডেল এফ বাই 9, ডেল কে বাই 5, ডেল আর বাই 4 ইজ ইকুয়াল টু ডেল আর বাই ডেল আর এন বাই 9। এখন ফর্মুলাটা সেম আগেরটাই ছিল, শুধু সামনে ডেল চলে আসছে। এখন একটা কোশ্চেন হইতে পারে, কেন এই কনস্ট্যান্ট পার্ট গুলা কোথায় গেল, তাই না? এটার সাথে যে 32 ছিল, 273 ছিল, 492 ছিল, এগুলো কোথায় গেল? আর এই ফর্মুলাটাই আসলো কিভাবে? তো কারো কোনো যদি আইডিয়া থাকে একটু নিচে একটু কমেন্টে লেখো তো, কিভাবে আসতে পারে ফর্মুলাটা, অথবা কনস্ট্যান্ট পোর্শনটা কোথায় যেতে পারে। ওকে, এটা যদি হয় ব্যাপার, আমাদের একটু খেয়াল করো তো। এখন যাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য নিচে আমি ধরো বললাম ফারেনহাইট স্কেলে দুইটা টেম্পারেচারের মধ্যে পার্থক্য, এটা যদি হয় তো F-32/9 আর F-32/9, ধরো এটা বললাম আমাদের F2, এটা হচ্ছে F1। আমি এই দুইটা স্কেলের মধ্যে তাপমাত্রা পার্থক্য জানতে যাচ্ছি। এখন যদি জানতেই চাই, 9 কমন নিলাম, নিলে কি হয়, F2 মাইনাস F1। F2 মাইনাস F1 মানে কি, ডেল এফ, দ্যাটস ইট। এখন দেখো তো, যদি আমি ওদেরকে বিয়োগ করি, বিয়োগ করলে কি হচ্ছে দেখেন, দুইটা পোর্শন থেকে এই কনস্ট্যান্ট পার্টটা কাটাকাটি চলে যায়। এই জন্য যখন তাপমাত্রার পার্থক্য বলি বা তাপমাত্রা পার্থক্য নিয়ে কাজ করি, তখন কি হয় না, এখানে কনস্ট্যান্ট যে পোর্শনটা আছে সেটাই থাকেই না, সেটা চলে যায়। ওকে, তো এই ক্ষেত্রে যখন ব্যাপারটা হয়, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট পোর্শনটা থাকবে না। এই জন্য আমরা যখন তাপমাত্রার পার্থক্য নিয়ে কাজ করব, তখন এই সূত্রের ক্ষেত্রে কনস্ট্যান্ট পোর্শন গুলো থাকে না। তো তুমি এই ক্ষেত্রে খুব ইজি একটা কথা বলতে পারো, দেখো তো এখান থেকে আমরা কিন্তু অনেকবার দেখতেছিলাম, এখান থেকে কয়েকটা জিনিস একটু দেখা যায়, খেয়াল করো, ডেল সি বাই 5, ডেল কে বাই 5। তখন একটা জিনিস এখানে নিচে একটা নোট লেখা যায় খুব সহজেই, ডেল সি ইজ ইকুয়াল টু ডেল কে। দেখো তো কি লেখা যাচ্ছে, যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য আর কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্য সমান। আর নিচের কমেন্টে তোমরা বলে দাও তো, আর কোন কোন স্কেলের তাপমাত্রা পার্থক্য সমান হতে পারে, নিচের কমেন্ট একটু বলো, যে আর কোন স্কেলে তাপমাত্রা পার্থক্যটা সমান হতে পারে। ওকে, আচ্ছা, নিচের কমেন্টে লিখতে থাকেন। যেমন মুনতাসির আমাদের সাথে আসছে, হ্যাঁ, আলভারো মোরাতা, ও বললো ফারেনহাইট আর র্যাঙ্কিন, গ্রেট। হ্যাঁ, সীমা আমাদের সাথে এখানে বললো যে ফারেনহাইট আর র্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে সমান। যেমন সুমাইয়াও বললো, আর না, এটা হচ্ছে আর এন, রোমার হয়ে যায় আর এন। অ্যাকচুয়ালি কার কার টেম্পারেচার সমান দেখেন, ফারেনহাইটের নিচেও নাই, র্যাঙ্কিনের নিচেও নাই, তাহলে এই দুইটার টেম্পারেচারের পার্থক্য সমান হবে না? অবশ্যই সমান হবে। ওকে, আর সায়েম নিচে অ্যান্সার দিল, অনেকেই অ্যান্সার দিচ্ছে নিচে যে টেম্পারেচার গুলো সমান। যেমন হিমেল আমাদের সাথে আসছে, হিমেলও অ্যান্সার দিল যে টেম্পারেচার গুলো পার্থক্য সমান। আর যেমন নাজিম একটা কথা বললো, সে বললো ভাই আমি ঠিক মতো স্টাডি করি না, কিন্তু 10 মিনিট স্কুল সবসময় দেখি। খুবই ভালো, 10 মিনিট স্কুল অবশ্যই দেখবেন, আর সাথে সাথে পড়ালেখাও করবেন। ওকে, ওকে ফাইন। যেমন জাকির এই মাত্র আমাদের সাথে জামালপুর থেকে আমাদের সাথে অংশগ্রহণ করলো। জাকির, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আর তুমি জামালপুরের সবাইকে জানায় দাও যে আমাদের 10 মিনিট স্কুলে লাইভ ক্লাস হচ্ছে, ঠিক আছে?
তোমরা এক একজন যারা লাইভ ক্লাস করতেছো, তোমরা এক একটা ডিস্ট্রিক্ট বা এক একটা জেলার অথবা এক একটা থানার প্রতিনিধি, তোমার নির্বাচিত প্রতিনিধি না, তোমার 10 মিনিট স্কুলের প্রতিনিধি, তোমার সবাইকে জানায় দিবা যে যেই যে টপিক গুলো হচ্ছে, যেন তোমার জেলার বা তোমার এলাকার সবাই এই ব্যাপারগুলো সম্বন্ধে জানতে পারে। ওকে ফাইন। যেমন হোসাইন এইমাত্র হাই বললো, তো এখন নিচে একটা কথা বলি, তো এইটা তো লেখা যায় ডেল সি বাই 5 আর ডেল কে বাই 5 কাটাকাটি হয়ে যায়, দুইটা টেম্পারেচার সমান। আরেকটা জিনিস বলা যায় ডেল এফ ইজ ইকুয়াল টু ডেল আর এন। তাহলে দেখো তো এখানে আমাদের ছোট্ট আরেকটা ব্যাপার আমাদের জানা হয়ে গেল যে সেন্টিগ্রেড স্কেলের পার্থক্য আর কেলভিন স্কেলের পার্থক্য সমান। আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্থক্য আর র্যাঙ্কিন স্কেলের পার্থক্য সমান। এই যখন ব্যাপার আমাদের, ওকে। তো আমি যদি এখন তোমাকে কোশ্চেন করি, কি কোশ্চেন করলাম আমি এখন? কোশ্চেন করলাম তোমাকে 40 ডিগ্রি ফারেনহাইটের পার্থক্য র্যাঙ্কিন স্কেলে কত? এটার জন্য ক্যালকুলেটরের কোনো সাহায্য দরকার আছে? দেখো 40 ডিগ্রি ফারেনহাইটের পার্থক্য র্যাঙ্কিন স্কেলে কত? 40 ডিগ্রি র্যাঙ্কিনই হবে। কেন 40 ডিগ্রি র্যাঙ্কিন হবে? তুমি একটু আগেই দেখলা ওদের পার্থক্য কি সবসময় সমান। ওকে ফাইন। এইখানে যদি আমার ছোট্ট আরেকটা কোশ্চেন বলবো তোমাদেরকে লেখার জন্য, একটু লিখে ফেলো একটা এক্সাম্পল। আমি যদি তোমাকে বলি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এর পার্থক্য রোমার স্কেলে কত? রোমার স্কেলে কত? ওকে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের যে পার্থক্যটা আছে সেটা রোমার স্কেলে কত সেটা বলতে দেওয়া হয়েছে। ওকে ওকে ফাইন। এটা যদি আমাদের ব্যাপার হয় তখন কি কাজটা করব আমরা? এটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কার কার, দেখো এখানে সবচেয়ে কি ওয়ার্ডটা কি বলতো? কি ওয়ার্ডটা হচ্ছে তোমার এখানে বুঝা। টেম্পারেচার বলে নাই, বলছে টেম্পারেচারের পার্থক্য। এটা কি একটা টেম্পারেচার বলছে? যদি একটা টেম্পারেচার বলতো তাহলে আগের টাইপটাতে চলে যেতাম, কিন্তু ওটা বলে নাই। আমাদেরকে বললো যে টেম্পারেচারের পার্থক্যটা। তো টেম্পারেচারের পার্থক্যের ক্ষেত্রে কি ব্যাপার থাকবে? যে ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডেল আর বাই 4। এখন বলো ডেল সির মান কত? 40 বাই 5 ডেল আর বাই 4। এখান থেকে আমাদের কার মানটা বের করতে বলছে? ডেল আর এর মানটা। এখন নিচে কমেন্টে জানিয়ে দাও তো ডেল আর এর মানটা কত হবে, নিচে কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, জান্নাতুল নুহা একটা কথা বললো যে ভাই আপনি তাপ ধারণ ক্ষমতা আর আপেক্ষিক তাপটা পড়ান, এই টপিকটা অবশ্যই আছে ক্লাসে কভার হবে, কিন্তু এই টপিকটা মনে হয় তাপ গতিবিদ্যার বস্তুগত আবির্ভাবের দ্বিতীয় অংশেতে আসতেছে। ওকে, এই জিনিসগুলো আমরা লিখবো। যেমন ফারজানা, হিমেল, অনেকেই সাথে সাথে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আর চৈতি একটু বলো ডেল মানে কি? হ্যাঁ, ডেল মানে হচ্ছে পরিবর্তন, পার্থক্য। ডেল মানে এটা বোঝাচ্ছে যে অনেকে নিচে অ্যান্সার দিতেছে 32 ডিগ্রি রোমান। হ্যাঁ, দ্যাটস ইট, এটাই হবে অ্যান্সার আমাদের, 32 ডিগ্রি রোমান। একটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র কেলভিন স্কেলের ক্ষেত্রে ডিগ্রিটা হবে না, আর বাকি সব স্কেলের ক্ষেত্রে ডিগ্রি হয়। কেন? কারণ কেলভিন স্কেল হচ্ছে আমাদের প্রমাণ স্কেল। ওকে ওকে ফাইন, এটা ছিল। তো এখানে আমরা কি নিয়ে কথাটা বললাম? যেমন সুসান, বিপ্লব, অনেকেই, মামুন, ইরফান, অনেকেই নিচে কমেন্ট দিতেছে। আর এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে আমাদের লাইভ ক্লাসে, যেহেতু সামনে কোনো স্টুডেন্ট থাকে না, তোমাদের ইন্টারেকশন গুলো কিন্তু আমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারি, তাই তো? তো এই জন্য সবাইকে বলি যখনই ক্লাস করতে আসবো আমরা সবাই ক্যালকুলেটর, খাতা, কলম সবগুলো একসাথে নিয়ে বসবো। ওকে ওকে ফাইন। এখন আমরা আমাদের এই টাইপটা শেষ করে ফেললাম এখানে আমরা। এখন আমরা টাইপ 3 তে যাব। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, তোমার খুবই জ্বর হয়েছে তাই না? এখন তো জ্বর হচ্ছে যেহেতু খুব শীত পড়তেছে, অনেকে জ্বর, ঠান্ডা, কাশি, যেমন আমারও দেখতেছো কতক্ষণ পর পর খুব খুব করে কাশতেছে তাই না? আমারও কাশি হয়েছে। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এখন দেখো বলতে বলতে কাশি দিয়ে দিলাম। এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, ধরো তোমার জ্বর আসছে, তুমি কিভাবে তাপমাত্রা মাপো? তোমার মাম্মা তোমার হাত, মাথায় কপালে হাত দিয়ে বলে যে এই 102 ডিগ্রি, 199 ডিগ্রি এরকম বলে না। আমরা কার সাহায্য নেই? থার্মোমিটারে। তো কোন বস্তুর কিছু কিছু বস্তু আছে যাদের কিছু ধর্ম আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, তখন আমরা কি জানতে পাই? ওদের টেম্পারেচার সম্বন্ধে একটা ধারণা জানতে পাই। সেগুলাকে কি বলে জানেন? উষ্ণতা মিতিক ধর্ম। তো আমাদের টাইপ 3 তে আমরা অ্যাকচুয়ালি এগুলা নিয়ে পড়বো। এটা হচ্ছে আমার টাইপ 3 তে পড়বো হচ্ছে উষ্ণতা মিতিক ধর্ম নিয়ে।
উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক ধর্মগুলো কি হতে পারে? আমরা টাইপ 3 তে পড়বো হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম নিয়ে। এখন দেখো উষ্ণতামিতিক ধর্ম কি হতে পারে, যে ধর্মগুলোর পরিবর্তন তুমি যদি খেয়াল করো তাহলে খুব সহজেই একটা বস্তু সম্বন্ধে, তাপমাত্রা সম্বন্ধে তোমার খুব ভালো ধারণা আসবে। মানে একটা লোহার রড গরম হয়ে লাল টকটকে হয়ে আছে, তুমি কি ধরে বোঝা লাগবে গরম? এটা তো ধরে বোঝার কিছু নাই, দূর থেকে দেখে আইডিয়া হইতেছে কোনো কিছু জল জল করতেছে। তো দূর থেকে ওর লাইটের তীব্রতা দেখেই তুমি বলতে পারবা যে না, ওই জিনিসটা অনেক গরম। থার্মোমিটারের ক্ষেত্রে আমার পারদের স্তম্ভের দৈর্ঘ্য দেখে কি বলতে পারি বলো, জিনিসটা গরম, তাই তো? এখন উষ্ণতামিতিক ধর্মগুলো কি হইতে পারে? আর আমরা অনেকেই একটা জিনিস খেয়াল করি, উষ্ণতামিতিক ধর্মের ক্ষেত্রে এই জিনিসগুলোকে সাধারণত আমরা এক্স দ্বারা চিহ্নিত করব। ধরো উষ্ণতামিতিক ধর্মকে এক্স দ্বারা লিখলাম, এটা কি হইতে পারে? পারদ স্তম্ভের দৈর্ঘ্য হইতে পারে, একটা গ্যাসের ক্ষেত্রে চাপ হইতে পারে, আয়তন হইতে পারে। দেখো গ্যাসের টেম্পারেচার বাড়াইলে গ্যাসটা এক্সপ্লোর করতেছে না, প্যারাসুটের ক্ষেত্রে, বেলুনের ক্ষেত্রে মনে আছে কিছু বড় বড় প্যারাসুট বেলুন গুলো থাকে, সেগুলো উঠতেছে নিচে, দেখছো ছোট্ট করে একটা গ্যাসের সিলিন্ডারের মতো থাকে যেটা ফুটতেছে, সেটা গ্যাস গুলা কি করতেছে বলো, টেম্পারেচারে প্রসারিত হয়ে বেলুনটাকে উপরে লিফট করতেছে। ওকে, এই জন্য আয়তন হইতে পারে, চাপ হইতে পারে, রোধ, আলোর তীব্রতা হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে এটসেট্রা। তো এল এখানে আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য হতে পারে উষ্ণতামিতিক ধর্ম, চাপ হতে পারে, ভি মানে হচ্ছে আয়তন, সেটাও হতে পারে, আর আর মানে হচ্ছে রোধ। এখন একটা জিনিস দেখো, অনেকেই মোবাইলের ক্ষেত্রে, এখন তুমি যারাই মোবাইলে দেখতেছো অনেকক্ষণ চলার পর দেখবে জিনিসটা গরম হয়ে যাচ্ছে, তাই তো? গরম হয়ে যাবে জিনিসটা, তখন আমরা কি বলি, না না একটু রেখে দিই, রেখে দিই। কেন রেখে দিই? যে মনে হচ্ছে ও রোদটা ডেভেলপ করতেছে, তাই তো? তো এই জন্য এগুলো কি হতে পারে? উষ্ণতামিতিক ধর্ম হতে পারে। আর আলো তীব্রতার ক্ষেত্রে খুবই, যখন অনেক ক্ষেত্রে দেখো কিন্তু ক্যান্টিনের ক্ষেত্রে লাইট দিয়ে কি কোনো কিছু গরম করে রাখছে, তাই না? তো এই ক্ষেত্রে কি ব্যাপারটা হয়, যে উষ্ণতামিতিক ধর্মটা কিসের মাধ্যমে আসতেছে বলতো? লাইটের ইন্টেন্সিটির মাধ্যমে, তাই না? গরম করতেছে, তাই তো? এইখানের ক্ষেত্রে যে ব্যাপারটা, এই এক্স দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বুঝাচ্ছি বলেন? উষ্ণতামিতিক ধর্ম। ওকে, আমাদের বইয়ে উষ্ণতামিতিক ধর্ম দিয়ে দেখা গেছে সামান্য কিছু টপিক বা কিছু জিনিস একটু আলোচনা করা হচ্ছে, সেই জিনিসগুলো একটু দেখবো। যে দুই স্থির বিন্দু পদ্ধতিতে উষ্ণতামিতিক ধর্ম খেয়াল করে আমরা কোনো বস্তুর তাপমাত্রা বের করতে পারি। তো এখানে একটু হ্যাশ দিয়ে একটা কথা লিখলাম, দুই স্থির বিন্দু পদ্ধতিতে উষ্ণতামিতিক ধর্ম পদ্ধতিতে অ্যাকচুয়ালি তাপমাত্রা নির্ণয়, তাপমাত্রা নির্ণয়। এই টপিকটাতে আমরা কি করতেছি, দুইটা স্থির পয়েন্ট থাকবে, তুমি বুঝতেছো, একটা নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটাকে উষ্ণতামিতিক ধর্মগুলো ব্যবহার করে কিভাবে কোনো একটা বস্তুর তাপমাত্রা বের করা যায়, আমরা ওই ব্যাপারটা একটু খেয়াল করবো, ঠিক আছে? এখন দেখে নাও কিভাবে খেয়াল করা যায় বা কি করা যায়। এখন আমরা একটু আগেই মনে হয় পড়লাম, তাই না? একটাকে বলবো থিটা এস, আরেকটাকে বলবো কি থিটা আই। এই থিটা এস যেটা থাকবে সেটাকে আমরা বলি স্টিম পয়েন্ট বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলি, আর এইটাকে বলি আমরা নিম্ন স্থিরাঙ্ক। এইখানে ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, এটাকে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টও বলা যায়। এস মানে স্টিম বুঝাই, আই মানে আমরা বুঝাই হচ্ছে আইস পয়েন্ট। এর ক্ষেত্রে এখন দেখো, আমি একটু আগে, এখন আমরা যেহেতু বললাম উষ্ণতামিতিক ধর্ম, এখন ধরে নেই একটা বস্তুকে যখন বরফের তাপমাত্রায় থাকবে তখন ওর উষ্ণতামিতিক ধর্ম থাকে কি এক্স আই, আর যখন স্টিমে থাকে তখন থাকে হচ্ছে এক্স এস। ওকে, তো এর ভিতরে যে কোনো একটা টেম্পারেচারে আমি যদি চাই ওর রোধ কত, ওর দৈর্ঘ্য কত, সেগুলো বের করতে চাই, তখন এর ব্যাপারটা কি হবে? তখন আমরা লিখতে পারি যে কোনো থিটা, আর এটাকে বলবো এক্স। এখন মনে আছে আমরা লাস্ট দিন কি পড়তেছিলাম বা একটু আগে কি পড়তেছিলাম, আমরা ওদের রেশিওর ব্যাপারে একটু আইডিয়া ছিল। রেশিওর ব্যাপারে আমরা কি লিখতে পারি, যে থিটা মাইনাস থিটা আই, আর থিটা মাইনাস থিটা আই, থিটা এস মাইনাস থিটা আই, ও রেশিওটা আমরা জাস্ট বের করব। এই রেশিওটা যদি দেখো, দেখো থিটা মাইনাস থিটা আই, এই দৈর্ঘ্যটা তো দুইটার ক্ষেত্রেই সমান। এই দৈর্ঘ্যটা কি বলো, দুইটার ক্ষেত্রেই সমান না? এই দৈর্ঘ্যটা যেহেতু দুইটার ক্ষেত্রেই সমান, থিটা মাইনাস থিটা আই এর বদলে আমরা ওখানে কি লিখতে পারি বলো, এক্স মাইনাস এক্স আই। আর থিটা এস মাইনাস থিটা আই মানে কি, পুরা দৈর্ঘ্যটা বোঝায়, এই পুরাটা, এই পুরাটার বদলে আমি নিচে কি লিখতে পারি, এক্স এস মাইনাস এক্স আই। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলেন তো? এটা হচ্ছে আমাদের
দুই স্থির বিন্দু পদ্ধতিতে, মানে আমি যদি বলি কোনো একটা কিছুর গলনাঙ্কে তুমি জানতে পারো, উষ্ণতামিতিক ধর্ম জানতে পারো, স্ফুটনাঙ্কে উষ্ণতামিতিক ধর্ম জানো, মানে তুমি ধরো একটা জিনিসের 0°C টেম্পারেচারে জানো যে ওর উষ্ণমিতিক ধর্ম কত, আর 100°C জানো ওর উষ্ণমিতিক ধর্ম কত, তাহলে তোমার খুব ভালো ওর সম্বন্ধে একটা আইডিয়া হবে যে ওর 40°C টেম্পারেচারে ওর রোধ দৈর্ঘ্য কেমন থাকতে পারে। ওকে, তো এই এক্স এর জায়গায় কিন্তু সবগুলা বসবে, আর বসতে পারে, এল বসতে পারে, মানে দৈর্ঘ্য হইতে পারে, চাপ হইতে পারে, আয়তন হইতে পারে, রোধ হইতে পারে, সবকিছু। এই জন্যই আমরা এক্স এর মাধ্যমে লিখলাম। তোমাকে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে তুমি সেটার মাধ্যমে লিখবা। ওকে, অনেকেই যেমন জেরি বলতেছে আমাদেরকে, ফাতিহা নাফিম বলতেছে যে জেরি বেশি করে বলতেছে যে কেমিস্ট্রি ক্লাস লাগতো। আর আলোর প্রতিসরণ, হ্যাঁ আলো নিয়ে রিসেন্টলি আমাদের নেক্সট ক্লাসটাই, অ্যাকচুয়ালি আমার নেক্সট ক্লাসটাই থাকবে আলো নিয়ে, আলোর প্রতিসরণ প্রতিফলন নিয়ে। খুব কয়েকটা ভালো ভালো ক্লাস নিব আমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করার জন্য। আর আলভেরো বলতেছে টাইম শেষ, ছুটি দেন না। আজকে যেহেতু ক্লাসটা একটু দেরি করে শুরু হয়েছে আমাদের, ছুটিও একটু পরে হবে, ঠিক আছে? আর 10-12 মিনিটের মতো এই পোর্শনটা শেষ করে আমরা সেকেন্ড পোর্শনে চলে যাব। ওকে ফাইন, এখন তুমি একটা জিনিস খেয়াল করো টাইপ 3 এর ক্ষেত্রে, যে আমরা ছোট্ট একটা এক্সাম্পল করব। এই এক্সাম্পলটা তুমি যদি একটু দেখো, যে আমি বললাম 0°C এবং 100°C কোন তারের রোধ যথাক্রমে আমি ধরো বললাম 2 ওহম এবং 102 ওহম হলে 40°C টেম্পারেচারে এর রোধ কত। এখন দেখো আমি একটা জিনিস বললাম যে 0°C আর একটা হচ্ছে 100°C টেম্পারেচারে একটা তারের রোধ যথাক্রমে 2 আর 102। ঠিক আছে, একটু ক্লিয়ার করে লিখি, 2 আর হচ্ছে 102। 102 ওহম হলে 40°C টেম্পারেচারে এর রোধ কত হবে। ওকে, এখানে একটা কথা বলো, একটু আগে আমি যে ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলা অনুসারে, একটু আগে যে ফর্মুলাটা লেখা হয়েছে সেই ফর্মুলা অনুসারে তুমি একটা জিনিস বলো, এখানে এক্স এর জায়গায় কি বসবে, নিচের কমেন্টে লিখে দাও যে এক্স এর জায়গায় কি বসতে পারে। ওকে, নিচে কমেন্টে খুব কুইকলি করে লেখেন যে কি বসতে পারে। আর শাকিলা জাহান বলতেছে ইন্টার কবে হবে? খুবই দ্রুত, যেহেতু এসএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে, আমরা এসএসসি পরীক্ষা কয়েকটা ক্লাস নেওয়ার পরে ইন্টারমিডিয়েট সাই করে ইন্টারমিডিয়েট চলে যাব। ঠিক আছে, এটা খুবই ইয়াতে। ও, রোধ মানে কি ভাইয়া? রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, মোহাম্মদ ইব্রাহিম ও অ্যান্সার বলা শুরু করছে। আর এখানে আলবেরো মোরতা বললো রোধ হবে, তাই না? রোধ হওয়ার ক্ষেত্রে কি হবে? রোধের ক্ষেত্রে এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি আমরা লিখবো হচ্ছে আর। যদি এক্স এর জায়গায় আমরা আর লিখি তখন কি হবে? থিটা মাইনাস থিটা আই, থিটা এস মাইনাস থিটা আই ইকুয়াল টু কি লিখতে পারি? আর মাইনাস আর আই, আর এখানে লিখতে পারি আর এস মাইনাস আর আই। এখন তুমি দেখো, খেয়াল করো, তুমি প্রত্যেকটা কিছুর মান জানো। দেখো এখন থিটা যে টেম্পারেচারটা ইউজ করতে বললো সেটা কত? 40। আর থিটা আই মানে কত? 0। থিটা এস কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে স্টিম পয়েন্ট কত? 100। এটা বদলে 100 লেখো। থিটা আই তো 0ই ছিল। এখন দেখো 40 তে রোধ কত সেটা তো আমরা জানি না, সেটাই বের করতে বলছে, মানে তুমি আর এর মান জানো না। কিন্তু আর আই এর মান কত? 2। আর নিচে কি হবে দেখেন, স্টিম পয়েন্টে রোধ কত? 102। আর আর আই এর রোধ কত? 2। এখন বিয়োগ করো, করে নিচের কমেন্টে তুমি শুধু এখানে আর এর মানটা বলে দাও, নিচের কমেন্টে যে আর এর মানটা কত হবে। খুবই দ্রুত নিচে কমেন্টে তুমি আর এর মানটা বলে দাও। ওকে, হ্যাঁ অনেকেই নিচে লিখতেছে যে, যেমন ফাতিমা সবার দ্রুত সে অ্যান্সার দিল সবচেয়ে আগে, যে জয়তী ও বলল সে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে আছে, সেই খাগড়াছড়ি থেকে আমাদের সাথে আছে। সে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এবং সাইদ আলম বলল, যেমন শাকিলা জাহান বলল, শাকিলা জাহান ক্লাস কখন শুরু হয় ক্লাসের আপডেট গুলো জানতে আমাদের পেজে আজকে এখনই লাইক দাও। হ্যাঁ, লাইক দাও।
আহ এটার যে ব্যাপারটা ছিল, এখন হ্যাঁ অনেকেই একটা কমেন্ট লিখলো নিচে, ভেরি গুড, কমেন্টটা হচ্ছে 42 ওহম হবে। ওকে ফাইন। এইটা ছিল আমাদের উষ্ণতামিতিক ধর্মের একটা পোর্শনের ম্যাথ, যে তাপমাত্রা নির্ণয় করে দেখলাম বিভিন্ন স্কেলে, তাপমাত্রা পার্থক্য নিয়ে বিভিন্ন টাইপের ম্যাথ গুলো দেখলাম। আর এখন হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করার ফলে কি হতে না হতে পারে এই জিনিসগুলো একটু দেখলাম। ওকে ফাইন। এখন চলে যাব এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা পোর্শনে, যে টেম্পারেচারের ফলে একটা বস্তুর কি টাইপের পরিবর্তনগুলো হতে পারে। আমরা এই জিনিসগুলো দেখবো এখন। হ্যাঁ, ওকে ফাইন। এটা ছিল আমাদের টাইপ 3। অনেকেই এখনো যারা আমাদের ক্লাসের এই পোর্শনে অংশগ্রহণ করে নাই, কারণ এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস টপিক নিয়ে শুরু হবে, যে তাপ প্রয়োগে একটা কঠিন বস্তুর কি টাইপের পরিবর্তন হতে পারে। এটার জন্য সবচেয়ে যে ভালো ব্যাপারটা, তুমি এখনো যারা অংশগ্রহণ করে নাই, তুমি তোমার ফ্রেন্ডদের বলতে পারো এই টপিকটা থেকে যেন একদম, কিন্তু আমাদের আর 10-15 মিনিট ক্লাস হতে পারে, আর 15 মিনিটের মতো ক্লাস আছে, তুমি এখনই তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও এই টপিকটা থেকে আমাদের সাথে যেন অংশগ্রহণ করে। ওকে ফাইন। এটা ছিল টাইপ 3। এখন টাইপ 4 এ আসবো। তাপ প্রয়োগে টাইপ 4টাতে আমরা কি নিয়ে কথা বলবো? তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ বা পরিবর্তন। কঠিন পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগে কঠিন পদার্থের কি টাইপের প্রসারণ হতে পারে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তো তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ। ওকে, ওকে ফাইন। অনেকেই নিচে অ্যান্সার দিতেছে। আহ অসমাপ্ত কবি, আসিফ, তাহসিনা মৌ, ইরফান, সম্রাট, অনেকেই অ্যান্সার দিল নিচে। হ্যাঁ, তো ভেরি গুড। এটা ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি ভালো লাগে আমাদের লাইভ ক্লাসের ক্ষেত্রে, তোমাদের ইন্টারাকশন গুলো যত ভালো হবে আমাদের ক্লাস নেওয়ার আগ্রহ তত বেশি বাড়ে, তাই তো? এখন আসো, তাপ প্রয়োগে একটা জিনিস বলো তো, একটা বস্তুর কয় ধরনের প্রসারণ হইতে পারে? কঠিন বস্তুর সাধারণত 3 ধরনের প্রসারণ হতে পারে। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ অথবা সংকোচন হইতে পারে। প্রসারণ আমরা শুধু বললাম, তাপ প্রয়োগের ক্ষেত্রে প্রসারণ হয়, কিন্তু যদি তুমি তাপ কমায় ফেলো তখন কি হইতে পারে? সংকোচন হইতে পারে। যেহেতু তাপ প্রয়োগের কথা বললাম, দৈর্ঘ্য প্রসারণ হইতে পারে। এখানে কি হইতে পারে? ক্ষেত্র প্রসারণ হইতে পারে। আর কি প্রসারণ হইতে পারে বলতো? মানে সে দৈর্ঘ্য বরাবর বাড়তে পারে, সারফেস বরাবর বাড়তে পারে, আরেকটা ভাবে বাড়তে পারে। আরেকটা ভাবে কিভাবে বাড়তে পারে? আয়তন প্রসারণ হতে পারে। আয়তন প্রসারণ। তাহলে দেখো তো, এখান থেকে একটা খুব ইজি একটা ব্যাপার জানা গেল, যে একটা বস্তুকে তাপ প্রয়োগ করলে কয় টাইপের পরিবর্তন হতে পারে? 3 টাইপের। একটা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আরেকটা হচ্ছে কি প্রসারণ বলো? আয়তন প্রসারণ। ওকে, মানে দৈর্ঘ্যতে বাড়তে পারে, প্রস্থেও বাড়তে পারে, মানে কি পুরো ক্ষেত্রফলটা বাড়তেছে। থার্ড অফ জিনিসটা সেটা হচ্ছে আয়তনও বাড়তে পারে। ওকে, ওকে ফাইন। এই যখন আমাদের ব্যাপারটা গেল যে একটা তাপ প্রয়োগে কঠিন বস্তুর কি টাইপের প্রসারণ গুলো হতে পারে, এখন আমরা এই প্রসারণ গুলো নিয়েই কথা বলবো। ওকে ফাইন। তো এখান থেকে আমরা একটা জিনিস জানলাম যে কি কি টাইপের প্রসারণ হতে পারে। তো তখন আমরা একটু ফার্স্টের একটা জিনিসে আসি, যে যেহেতু ফার্স্টের ব্যাপারটা ছিল দৈর্ঘ্যটা কিভাবে বাড়বে, তো ফার্স্টে আমরা দৈর্ঘ্য প্রসারণ নিয়ে কথা বলবো। দৈর্ঘ্য প্রসারণ নিয়ে যদি কথা বলি, একটু হ্যাশ দিয়ে লিখি যে দৈর্ঘ্য প্রসারণ নিয়ে কথা বলতেছে। দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে যে দৈর্ঘ্য কিভাবে বাড়তেছে সেটা নিয়ে কথা বলবো আমরা। দৈর্ঘ্য কিভাবে বাড়তেছে এটার জন্য এখানে একটা জিনিস, খুব ইউজফুল একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে হচ্ছে থার্মাল এক্সপানশন যে কোএফিসিয়েন্ট থাকে সেটা বের করবো, আলফা। এখন আলফা সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে। একটা বস্তুর টেম্পারেচার যদি তুমি বাড়াও, ধরো আমি কি কাজ করলাম, একটা বস্তু ছিল এখানে, ওর টেম্পারেচারটা আমরা বাড়ালাম। ওকে, ওর টেম্পারেচারটা যদি আমরা বাড়াই, এখানে একটু লাল কলমটা লাগবে আমাদের। ওর টেম্পারেচার আমরা বাড়াচ্ছি মানে ধরো সামথিং, আমরা এখানে আগুন জ্বালাই দিলাম। টেম্পারেচার বাড়াইলে ওর দৈর্ঘ্য একটু বেড়ে গেছে, মানে এখানে তুমি একটা ছোট্ট একটা ব্যাপার খেয়াল করো। এটা ছিল ডেল এল, আর এই যে পোর্শনটা ছিল এটা হচ্ছে L1। আর এর টেম্পারেচারটা আমি তাপ তো দিলাম, তাপ দেওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেলে কতটুক? ডেল থিটা। তখন এই ব্যাপারটা কি থাকে বলেন? তখন এই ব্যাপারটা থাকে যে একক দৈর্ঘ্যের একটা পরিবাহী টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য যতটুকু বাড়বে তাকে আমরা কি বলি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। মানে যেটাকে একটা মনে রাখবা, কোন একটা সংজ্ঞাতে যেটাকে একক বলবে সেই পোর্শনটা নিচে চলে যায়। ওকে, তো বলছে একক দৈর্ঘ্যের একক টেম্পারেচার বৃদ্ধিতে। তাহলে বলতো এই সমীকরণে নিচে কে কে যাবে? নিচে যাবে হচ্ছে L1 ডেল থিটা,
এটা নিচে যাবে, আর উপরে আসবে কি, দৈর্ঘ্য যতটুকু বাড়ছে। এখন বলো দৈর্ঘ্য কতটুকু বাড়ছে, ডেল এল পরিমাণ বাড়ছে, তাই তো? তো আমরা এটাকে কি লিখবো, ডেল এল পরিমাণ বাড়লো। তো এটাকে অ্যাকচুয়ালি ডেল মানে এখানে পরিবর্তন বোঝায়, তো এটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি বলতো, দৈর্ঘ্য প্রসারণ সহগ বলি। এখানে তুমি একটা জিনিস বুঝতে পারলা যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, একক দৈর্ঘ্যের একটা পরিবাহী টেম্পারেচার যদি 1 কেলভিন বাড়ানো হয়, ওর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে সেটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি, দৈর্ঘ্য প্রসারণ সহগ বলি। ওকে, এটা বলা যায়। এখন এটার ক্ষেত্রে হ্যাঁ অনেকে আলফা বলতেছে যে এখানে একটা কথা খেয়াল করো যে কমেন্টে একজন বললো যে আর 15 মিনিট, তাহলে তাপ ধারণ ক্ষমতা কখন? কিন্তু আমরা আমাদের ক্লাসের পার্ট কয়টা, 2টা। এটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাবে প্রথম পোর্শন, সেকেন্ড পোর্শন শুরু হবে ঠিক এক্স্যাক্টলি 9টা বাজে। তো ওইখান থেকে আমরা অ্যাকচুয়ালি তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। ওকে ওকে ফাইন। এখন তুমি একটা জিনিস যদি খেয়াল করো, তো এখান থেকে কিন্তু আমাদের একটা সংজ্ঞা পেয়ে গেলাম, তাই তো, যে আলফা কাকে বলে। এখন আমরা যদি আর গুণন করি, তো এখান থেকে কার মানটা পাই দেখো তো, ডেল এল এর মানটা পাই। ডেল এল এর মানটা কি হয়, L1 আলফা ডেল থিটা। তো এখানে ডেল এল এর মানটা কত পাই আমরা, L1 আলফা ডেল থিটা। এখন তুমি আমাকে বলো, আমি যদি বলি না আমি পুরা দৈর্ঘ্যটা চাই, এইটা পুরা দৈর্ঘ্য L2 চাচ্ছি আমরা, L2, তাহলে L2 টা কি হবে, L1 প্লাস ডেল এল। এখন আমরা যদি ডেল এল এর এই মানটা, ধরো ডেল এল এর এই মানটা এখানে বসায় দিই, বসায় দিলে কি হবে দেখেন তো, L1 1 প্লাস আলফা ডেল থিটা L2। তো এখানে আমরা একটা কথা বলতে পারি, L2 ইকুয়াল টু কি লেখা যায় বলেন, L1 1 প্লাস আলফা ডেল থিটা। আর আমরা যেখানেই বক্স দিলাম, আগে ক্লাসগুলোতে বলছি, আমরা এখনো বলতেছি, যেখানেই বক্স দিব সেটাই টিটিএম। নিচে কমেন্টে লিখে দাও টিটিএম মানে কি, আমরা অনেকগুলো ক্লাসে বলছি, ঠিক আছে? কমেন্টে লিখে দাও তো টিটিএম মানে কি। টিটিএম মানে হচ্ছে টানা টানা মুখস্থ থাকবে, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো, এই ফর্মুলা গুলা। তো ওকে ফাইন, এটা গেল। এখন একটা কথা খেয়াল করো তোমরা, যে এটা ছিল L1 L2 নিয়ে টুকটাক কথাবার্তা বলা। তো এখন আমরা যদি কোনো কারণে বলি, ধরো ছোট্ট একটা এমসিকিউর ক্ষেত্রে তোমাকে এই কথাটা বলা হলো যে কত টেম্পারেচার বৃদ্ধিতে, কত টেম্প বৃদ্ধিতে কোন বস্তুর দৈর্ঘ্য 2 গুণ হবে, ঠিক আছে? এখন বলছে কত টেম্পারেচার বৃদ্ধিতে কোন বস্তুর দৈর্ঘ্যটা কয় গুণ হচ্ছে বলেন তো, 2 গুণ হবে। ওকে, কয় গুণ, 2 গুণ। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো তো, L2 ইকুয়াল টু আমরা কি পড়ছি, L1 1 প্লাস আলফা ডেল থিটা। তোমার কাছে কি জানতে চাইছে দেখছো, তোমার কাছে জানতে চাইছে ডেল থিটার মানটা কত যখন একটা বস্তুর টেম্পারেচার দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ। তাহলে তুমি দেখো এখানে সাইডে একটা জিনিস ইজিলি লেখা যায়, L2 ইকুয়াল টু আমরা একটা বলতে পারি 2L1। কেন, তোমাকে এখানে কি বলা হয়েছে বলো, যে কত টেম্পারেচারে দৈর্ঘ্যটা দ্বিগুণ হবে, মানে পরবর্তী যে দৈর্ঘ্য থাকবে সেটা আদি দৈর্ঘ্যের কয় গুণ, 2 গুণ। তো এখানে আমরা যদি এখানে মানটা বসাই দিই, 2L1 L1 1 প্লাস আলফা ডেল থিটা, এটা যদি হয়, দেখো দুই সাইডে L1 L1 কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে। তো এখানে কি থাকে, 2 ইকুয়াল টু 1 প্লাস আলফা ডেল থিটা, এটা লেখা যায়। এটা তো লেখাই যায়। এখান থেকে আমাদের বলো, আমাদের টার্গেটটা কি, কার মান বের করা, আমাদের টার্গেটটা হচ্ছে বের করা ডেল থিটার মানটা। যদি ডেল থিটা মানটা বের করতে চাই, তো এখানে লিখতে পারি আলফা ডেল থিটা, এটার মান কত, 2 মাইনাস 1। তাহলে বলো শুধু ডেল থিটার মান কি আসবে, 1 বাই আলফা। তাহলে দেখো তো, যেই টেম্পারেচারের পরিবর্তনের কারণে কোন বস্তুর দৈর্ঘ্য দ্বিগুণ হবে, তা ওর দৈর্ঘ্য প্রসারণ সহগের বিপরীত রাশি। বিপরীত রাশি মানে 1 বাই আলফা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা বলা যায় সব ধরনের ম্যাটেরিয়ালস এর জন্য সত্য, যাতে সুষমভাবে পরিবর্তিত হয়। এখন আমি তোমাকে এটা এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা চাইলে এমসিকিউর জন্য মনেও রাখতে পারি। আমি যদি এমসিকিউ তে বলি তোমাকে কোনো কারণে, যে কোন একটা তামার পাত ছিল, ওর আলফার মান হচ্ছে ধরো সামথিং লাইক দ্যাট,
ওর আলফার মান কত 2 × 10⁻³ এখন ওর টেম্পারেচার কতটুকু বাড়ালে তুমি দ্বিগুণ হবে দৈর্ঘ্যটা, তাহলে কি হবে 1 × 2 × 10⁻³ মানে তুমি আলফার যে মানটা থাকবে সেটাকে 1 দিয়ে ভাগ করে দিলেই ওর কতটুকু টেম্পারেচার বাড়ালে ওর দৈর্ঘ্যটা দ্বিগুণ হবে তা তুমি বের করতে পারো। ওকে, যেমন সুসান, সুমাইয়া ওরা অনেক আগেই নিচে কমেন্টে লিখে ফেলছে 1/α 1/α, ভেরি গুড, যে এই কমেন্টের ক্ষেত্রে তোমার খুব ভালো ইন্টারেকশন করতেছে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে। তো আর এটা একটা কথা, এটা এমসিকিউর জন্য বলার মনে রাখা যায় বা বলা যায়। আমি কোনো কারণে বললাম ধরো আলফার মান হচ্ছে 1/2 হাফ, তাহলে বলো তো ডেল থিটার মান কত 2 কেলভিন, মানে 2 ডিগ্রি তুমি বাড়াইছো বা 2 কেলভিন বাড়াইছো, এটা বলাই যায়। ওকে ফাইন, এটা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে আমাদের কথাবার্তা বলা। দৈর্ঘ্য প্রসারণ সহগের এই ব্যাপারগুলো একটু জানবো আমরা, জানিও এই ব্যাপারটা। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা আরেকটা জিনিস বলি ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি তুমি দৈর্ঘ্য প্রসারণ সম্বন্ধে তোমার আইডিয়া থাকে, ক্ষেত্র প্রসারণ সম্বন্ধে আইডিয়া এমনিই চলে আসে। এটাকে আমরা সাধারণত বিটা দ্বারা লিখি। বিটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একক ক্ষেত্রে টেম্পারেচার 1 কেলভিন বাড়ালে ক্ষেত্রফল যতটুকু বাড়বে এটাকে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বলবো। আর এই ক্ষেত্রে বলতো আমি যদি বলি এরিয়া 2 A2 বের করতে চাই তাহলে কি হবে A1 1 প্লাস বিটা ডেল থিটা, কারণ এগুলো আগের মতোই আসে, তো এগুলো নিয়ে আমরা এতটা বাড়াবাড়ি করতেছি না। ওকে, এখানে তুমি আরেকটা জিনিস দেখো, আমি যদি বলি আয়তন প্রসারণ সহগ, কি প্রসারণ সহগ বলতেছি আয়তন প্রসারণ সহগ নিয়ে কথা বলতেছি। আয়তন প্রসারণ সহগ নিয়ে যদি কথা বলি গামা নিয়ে বলি তখন এখানে ডেল ভি হবে আর এখানে হবে V1 ডেল থিটা। এখন দেখো তো শুধু দৈর্ঘ্যের জায়গায় এখানে ক্ষেত্রফল চলে আসছে আর এখানে আয়তন চলে আসছে, সবই এক, আর ইয়াগুলো আলাদা চলে আসছে। ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে বিটা আর আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা কাকে ইউজ করতেছি বলো গামাকে ইউজ করতেছি, তাই তো। আর এখানে ক্ষেত্রে বলো তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ফর্মুলা গুলো চলে আসতেছে, আর দেখো এতগুলা বক্স দেওয়া মানে এতগুলা ফর্মুলা চলে আসতেছে। ওকে ফাইন, এখন তুমি ছোট্ট একটা যদি ব্যাপার খেয়াল করো V2 ইকুয়াল টু বলতে পারি V1 1 প্লাস গামা ডেল থিটা। তো এই ছিল আমাদের টাইপ 4 এ বিভিন্ন সহগগুলো সম্বন্ধে আলোচনা। এরপরে যেমন আজকে লাইভ ক্লাসে অনেকটুকু 20 বেজে গেছে, আমাদের ফার্স্ট পোর্শনটা আমরা এখানেই শেষ করব, কিন্তু সেকেন্ড পোর্শনে এদের মধ্যে সম্পর্ক, ঘনত্ব কিভাবে চেঞ্জ হতে পারে দৈর্ঘ্য প্রসারণের জন্য, এই জিনিসগুলা, তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ, অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। আসলে সত্যি কথা কি বস্তুর উপর তাপের প্রভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন গুলা আমরা এই সেকেন্ড পার্টে কভার করবো। তো ফার্স্ট পার্ট যারা মিস করে ফেলছে তোমার বন্ধুরা অনেকে, অবশ্যই 9টা বাজে সেকেন্ড পার্টে অংশগ্রহণ করার জন্য সবাইকে তুমি শেয়ার করবা, নক করবা। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।